এভরিওয়ান আসসালামু আলাইকুম। বড়মালা অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। তো আমরা পড়ছিলাম অষ্টম শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের আমরা এর আগের ক্লাসে শেষ করেছি এই পর্যন্ত, অর্থাৎ পার্ট 6 প্রশোধন পর্যন্ত। তো যারা তোমরা এই পার্ট 6 পর্যন্ত মিস করেছো তাদের আমি রিকোয়েস্ট করব তোমরা আগে এর আগের এই পার্টগুলো দেখে আসো, দেন এই ক্লাসে এনরোল করো। আদারওয়াইজ তোমরা কিন্তু এই ক্লাসের কিছু বুঝবা না। তো আমি সকলকে রিকোয়েস্ট করব তোমরা তোমাদের যে স্পেসিফিক ক্লাস 8 এর জন্য বিজ্ঞানের জন্য আমার যে প্লেলিস্ট বানানো আছে সেখান থেকে এই পর্যন্ত ক্লাস দেখে দেন এই ক্লাসে এনরোল করো। আচ্ছা, এখন দেখো এখানে তোমাকে কি বলেছে, প্রয়োজনীয় উপকরণ কি কি লাগবে। টবে লাগানো গাছ, টেবিল, পানি, পলিথিন, সুতা ও ভ্যাসলিন। আচ্ছা, এগুলো দিয়ে কী করবে? এখন সেই পরীক্ষাটা অর্থাৎ পদ্ধতিটা দেখি কিভাবে আমরা এই পরীক্ষাটা করব। দুটি টবে লাগানো গাছ টেবিলের উপর রেখে গাছের গোড়ায় পরিমাণ মতো পানি দাও। মানে এই যে দুইটা গাছ, এটাকে টবে লাগানোর পর পরিমাণ মতো দুইটাতে পানি দিতে হবে। এরপর একটি গাছকে পাতাযুক্ত রেখে পলিথিনের মোড়ক দিয়ে ঢেকে দাও। এই যে একটা গাছকে পাতাযুক্ত রেখে আমরা পলিথিন দিয়ে ঢেকে দিলাম। এরপর দেখো, তারপর গাছের গোড়ায় পলিথিনটি সুতা দিয়ে বেঁধে ওই স্থানে ভ্যাসলিন প্রলেপ দাও। অর্থাৎ এই যে দেখো গাছটাকে আমরা এখানে বেঁধেছি, এই যে এখানে বাঁধার পর এখানে তোমার ভ্যাসলিন দিয়ে দিতে হবে, সুতা দিয়ে বাঁধার পর ভ্যাসলিন দিয়ে দিতে হবে। এরপর যাতে বাইরে থেকে বাতাস বা পানি যেতে না পারে, অর্থাৎ এই ভ্যাসলিনটা দেওয়ার কারণ হচ্ছে যেন বাইরে থেকে এই পলিথিনের মধ্যে বাতাস বা পানি প্রবেশ না করে। অপর গাছটির পাতাগুলো ছিঁড়ে ফেলে একইভাবে প্রথম গাছটির মতো পলিথিন মোড়ক দিয়ে ঢেকে দাও। এই যে দ্বিতীয় গাছটা যেটা আছে এখানে কি করেছে, এটাতে পাতা ছিল, এখানে কি করেছে পাতাগুলোকে তোমার ছিঁড়ে দিয়েছে। ছেঁড়ার পরে তোমার সেমভাবে এটার মতোই এখানেও পলিথিনের মোড়ক দিয়ে ঢেকে দিয়েছে এবং এখানে ভ্যাসলিন দিয়ে আটকে দিয়েছে। এরপর গাছ দুটাকে সূর্যের আলোতে রাখো। গাছ দুটোকে সূর্যের আলোতে এখন আমাদের রাখতে হবে। পর্যবেক্ষণ করলে কি দেখা যায় দেখো, এখন কিছুক্ষণ পর তুমি কি দেখতে পারবা, কিছুক্ষণ পর দেখবে পাতাযুক্ত গাছের টবে পলিথিনের ভেতরে বিন্দু বিন্দু পানি জমেছে, কিন্তু পাতাহীন গাছের টবে পলিথিনের ভেতরে পানি জমেনি। অর্থাৎ কি দেখো, এই যে তোমার পাতাযুক্ত গাছটা যে ছিল এইখানে প্রশোধন ঘটেছে। এই যে পাতাযুক্ত যে গাছটা ছিল এখানে তোমার প্রশোধন ঘটেছে। প্রশোধন ঘটার ফলে আমরা জানি যে প্রশোধনের মাধ্যমে এই যে পাতা দিয়ে কি হয়, তোমার অতিরিক্ত উদ্ভিদের যে অতিরিক্ত পানিটা দেহে থাকে এটা বের হয়ে যায়। এই বের হয়ে যখন পাতা দিয়ে এই পানিটা বের হয়ে যাচ্ছিল, বের হয়ে যাওয়ার সময় তোমার কি হয়েছে, এই পলিথিনে সেই পানিগুলো বাষ্পাকারে যে বের হয়ে যাচ্ছিল এই পানিগুলো এই পলিথিনে আটকে গেছে। যাওয়ার ফলে এই যে এখানে কি হয়েছে দেখো, বিন্দু বিন্দু পানি জমেছে, এই পলিথিনের গায়ে বিন্দু বিন্দু পানি জমেছে। কিন্তু এই এই তো এইটা যে গাছ, এটা আরেকটা গাছ, এখানে হলো না কিসের জন্য? আচ্ছা, এখানে হলো না কিসের জন্য? কারণ এখানে প্রশোধন ঘটেনি। কিসের জন্য প্রশোধন ঘটেনি দেখো, আমরা উপরে প্রশোধনের যে সংজ্ঞাটা দেওয়া আছে ওইটা দেখলে আমরা বুঝবো। এই যে দেখো, উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানির নির্গমন প্রক্রিয়াকে প্রশোধন বলে। অর্থাৎ পাতার মাধ্যমে বের হয়, তাই না? প্রশোধন প্রক্রিয়ায় কি হয়, পাতার মাধ্যমে উদ্ভিদের শরীর থেকে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু পাতায় নেই, এই জন্যে এই গাছের তোমার কি হতে পারেনি, প্রশোধন হতে পারেনি। এই জন্য আর কি এই যে পলিথিনটা আছে, এই 2 নাম্বার গাছের পলিথিনটা, এখানে তোমার পানি জমেনি। এ পরীক্ষা থেকে তুমি কি প্রমাণ পেলে? এ পরীক্ষা থেকে আমরা কি প্রমাণ পেলাম যে তোমার প্রশোধন প্রক্রিয়ায় অবশ্যই পাতা থাকতে হবে এবং পাতার মাধ্যমেই উদ্ভিদের প্রশোধন ঘটে। আচ্ছা, এখন আমরা প্রশোধনের গুরুত্ব পড়ব, অর্থাৎ পার্ট 7। আশা করি তোমরা উপরের পরীক্ষাটা বুঝতে পেরেছ। এরপরে আমরা পার্ট 7-এ চলে আসলাম। পার্ট 7-এ দেখো কি বলেছে, এটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। মানে এখান থেকে তোমার একটা প্রশ্ন আসেই, প্রতি বছর এই প্রশ্নটা আসেই, তো এটা তোমাকে মুখস্থ করতেই হবে। আচ্ছা দেখো, উদ্ভিদের জীবনে প্রশোধন একটি অনিবার্য প্রক্রিয়া। প্রশোধনের ফলে উদ্ভিদ দেহ থেকে প্রচুর পরিমাণ পানি বাষ্পাকারে বেরিয়ে যায়। অর্থাৎ প্রশোধনের ফলে উদ্ভিদ দেহ থেকে প্রচুর পরিমাণে পানি বাষ্পাকারে বের হয়ে যায়। এতে উদ্ভিদের মৃত্যুও ঘটতে পারে। ঠিক আছে, এতে উদ্ভিদের মৃত্যুও ঘটতে পারে। তাই আপাত দৃষ্টিতে উদ্ভিদের জীবনের প্রশোধনকে ক্ষতিকর প্রক্রিয়া বলা হয়। এটা তোমাদের এমসিকিউ, যে কোন প্রক্রিয়াকে উদ্ভিদের জন্য ক্ষতিকর প্রক্রিয়া বলা হয়।
অথবা এই যে আরেকটা লাইন আছে, এজন্য প্রশোধনকে বলা হয় উদ্ভিদের জন্য একটি নেসেসারি ইভেল, তবুও প্রশোধন উদ্ভিদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এখন কোন প্রক্রিয়াকে উদ্ভিদের জন্য নেসেসারি ইভেল বলা হয়, এটা হচ্ছে তোমার আরেকটা এমসিকিউ। আচ্ছা, প্রশ্ন এখন আমি যে বললাম যে এই তোমার এই পার্টটা অর্থাৎ প্রশোধনের গুরুত্বটা কেন ইম্পর্টেন্ট, এই যে এখান থেকে এই প্রশ্নটা তোমাদের খ মার্কে থাকে। অর্থাৎ এই অধ্যায় থেকে যদি প্রশ্ন করে এইটা তোমরা 90% মনে রাখো যে এই প্রশ্নটা আসে যে প্রশোধনকে কেন নেসেসারি ইভেল বলা হয়, উদ্ভিদের জন্য প্রশোধনকে কেন নেসেসারি ইভেল বলা হয়, ব্যাখ্যা করো। খ মার্কে আসে এটা, তো তোমরা এখান থেকে ব্যাখ্যা করবা। তবুও প্রশোধন উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রশোধনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে পানি বের করে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত থাকে। অর্থাৎ অভিস্রবণ প্রক্রিয়ায় আমাদের উদ্ভিদের দেহে যে পানিটা ইন হইলো অর্থাৎ প্রবেশ করলো, এই পানিটা কিন্তু উদ্ভিদ গ্রহণ করতে থাকে। অর্থাৎ প্রশোধন প্রক্রিয়ায় উদ্ভিদ এই পানিটা শোষণ করতে থাকে, কিন্তু যখন এই যে অতিরিক্ত পানি তার দেহ হয়ে যায়, সে কি করে, এই প্রশোধন প্রক্রিয়ায় সেই পানিগুলো পাতার মাধ্যমে বাষ্পাকারে বের করে দেয়। প্রশোধনের ফলে কোষ রসের ঘনত্ব বৃদ্ধি পায়। প্রশোধনের ফলে এই যে গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে গুরুত্ব, মনে রাখবা প্রশোধনের গুরুত্বগুলো এগুলো। দেখো প্রশোধনের ফলে কি করে, কোষ রসের ঘনত্ব বৃদ্ধি পায়। এরপরে দেখো প্রশোধনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে পানি বের করে দিয়ে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত হয়। এরপর কোষ রসের ঘনত্ব বৃদ্ধি অন্ত অভিস্রবণের সহায়ক হয়ে উদ্ভিদকে পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করে। এরপর এটি উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখে এবং পাতায় আর্দ্রতা বজায় রাখে। এরপর প্রশোধনের ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানি সরবরাহ সম্ভব হয়। আমাদের যে উদ্ভিদের খাদ্য তৈরি করে, এই উদ্ভিদের খাদ্য তৈরি করতে আমাদের কিন্তু পানির দরকার হয়। আর উদ্ভিদের খাদ্য তৈরি হয় কোথায়, পাতায় উদ্ভিদের খাদ্য তৈরি হয়। আর পাতায় উদ্ভিদের খাদ্য তৈরি হওয়ার সময় আমাদের কিন্তু পানিটা পৌঁছানোর দরকার। তো এই যে প্রশোধনের ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানি সরবরাহ সম্ভব হয়, এটাই বলেছে। পাতায় প্রশোধনের ফলে জাইলেম বাহিকায় পানির যে টান সৃষ্টি হয় তা মূলরোম কর্তৃক পানি শোষণ ও উদ্ভিদের শীর্ষে পরিবহনের সাহায্য করে। এটা আমরা নিচে আরো বিস্তারিত পড়ব। উদ্ভিদের প্রশোধন প্রক্রিয়া সালোক সংশ্লেষণ ও শোষণের মতো পরিবেশের যথেষ্ট ভূমিকা রাখে। যেমন পানিচক্রে বাষ্পীভবনে অর্থাৎ ভূপৃষ্ঠের পানি জলীয় বাষ্প হিসেবে বায়ুমণ্ডলে প্রেরণ করতে স্থলজ উদ্ভিদের প্রশোধন প্রক্রিয়া ভূমিকা রাখে। প্রশোধনের ফলে প্রচুর পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে পৌঁছায়, যা বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। এগুলো হচ্ছে তোমার পরিবেশের ক্ষেত্রে, এগুলো পরিবেশের ক্ষেত্রে। আচ্ছা, এখন তোমাকে মুখস্থ করতে হবে এখান থেকে কি, এখান থেকে তোমাকে দুইটা প্রশ্ন মুখস্থ করতে হবে। একটা হচ্ছে উদ্ভিদের জন্য প্রশোধন কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো, এটা একটা। আর দুই নাম্বারটা হচ্ছে প্রশোধনকে গাছের জন্য বা উদ্ভিদের জন্য কেন নেসেসারি ইভেল বলা হয়, ব্যাখ্যা করো। এই দুইটা প্রশ্ন ভালো করে তোমরা মুখস্থ করবা, অ্যান্সারটা কিন্তু এখানেই পেয়ে যাবা। এরপর পার্ট 8 থেকে 10 দেখো এখানে কি বলেছে, এখানে কি বলেছে দেখো, পানি ও খনিজ লবণের পরিবহন। এই যে পানি ও খনিজ লবণ পরিবহন হয়, এটা কিভাবে উদ্ভিদ দেহ হয়, সেটা এখন আমরা এই পার্ট 8 থেকে 10-এর মধ্যে দেখব। আমরা জেনেছি যে উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। এখন আমি কোনটা মূলরোম এগুলো কিন্তু তোমাকে আগের ক্লাসে দিয়েছি। তো আগের ক্লাস যারা মিস করেছো, এই জন্য বলছি যে তোমরা আগের ক্লাস দেখে আসো, আদারওয়াইজ এই ক্লাস বুঝবা না। তো কি করে উদ্ভিদ, দেখো আমরা জেনেছি যে উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। এই পানি ও খনিজ লবণের দ্রবণকে কাণ্ড এবং শাখা প্রশাখার মধ্য দিয়ে পাতায় পৌঁছানো দরকার। অর্থাৎ কি দিয়ে, কাণ্ড এবং শাখা প্রশাখার মাধ্যমে। কাণ্ড তো চিনি আমরা, উদ্ভিদের কাণ্ড তো চিনি, আর শাখা প্রশাখা হচ্ছে তোমার এই যে ডালপালাগুলো, এগুলো হচ্ছে শাখা প্রশাখা। কারণ পাতায় প্রধানত এগুলোকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির রসদ হিসেবে ব্যবহার করা হয়। রসদ বলতে হচ্ছে সালোক সংশ্লেষণের উপকরণ।
অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে উদ্ভিদ খাদ্য তৈরি করে এখানে রসদ অর্থাৎ উপকরণ হিসেবে এই তোমার পানি ও খনিজ লবণ ব্যবহৃত হয়। আবার পাতায় তৈরি খাদ্য উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে যথা কাণ্ড ও শাখা প্রশাখায় পাঠিয়ে দেয়। উদ্ভিদের মূল রোম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে পড়াকে পরিবহন বলে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে পরিবহন কাকে বলে? শোষণের মতো পরিবহন পদ্ধতি ও উদ্ভিদের জন্য অতি গুরুত্বপূর্ণ। মানে শোষণের মতো তোমার পরিবহন পদ্ধতিও কিন্তু উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ দেখো, জাইলেম ও ফ্লোয়েম নামক পরিবহন টিস্যুর মাধ্যমে উদ্ভিদে পরিবহন ঘটে। তাহলে এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। কোন 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 পরিবহন টিস্যুর মাধ্যমে উদ্ভিদ দেহে পরিবহন প্রক্রিয়া ঘটে? জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে। জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায়। কিসের মাধ্যমে? জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি উদ্ভিদের পাতায় যায় এবং ফ্লোয়েম দ্বারা পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দেহে পরিবাহিত হয়। আচ্ছা, এই জাইলেম ও ফ্লোয়েমের কাজ তোমরা কি বুঝলে এখন? আচ্ছা দেখো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে কি হয় দেখো, জাইলেম টিস্যুর মাধ্যমে, এই যে এইটা হচ্ছে জাইলেম টিস্যুর মাধ্যমে মূল থেকে যে পানি বা খনিজ লবণ আছে না, এইটা তোমার ফার্স্টে যায় কাণ্ডে, এরপর কাণ্ড থেকে যায় হচ্ছে তোমার কোথায়? শাখা প্রশাখা অর্থাৎ ডালে, এরপর এখান থেকে যায় তোমার এই যে পাতায়। বুঝছো? পাতায় যায়। এখন এটা তো বললাম আমি জাইলেমের কাজ, জাইলেম টিস্যুর কাজ। এখন ফ্লোয়েম টিস্যুর কাজ কি? ফ্লোয়েম টিস্যুর কাজ হচ্ছে এই যে পাতায় যে খাদ্যটা তৈরি হইলো, এই খাদ্যটাকে তোমার ফার্স্টে নিয়ে যায় শাখা প্রশাখা অর্থাৎ ডালে, এরপর নিয়ে যায় হচ্ছে কাণ্ড দিয়ে, এরপর কাণ্ড দিয়ে উদ্ভিদের সারা শরীরে পৌঁছায়। এই তো ফ্লোয়েম টিস্যুর কাজ, সারা শরীরে পৌঁছে দেয়। বুঝছো? আচ্ছা, এরপর এখানে দেখো, সুতরাং জাইলেম ও ফ্লোয়েম হলো উদ্ভিদের পরিবহনের পথ। তাহলে বুঝতে পারছো তো যে জাইলেম এবং ফ্লোয়েম হচ্ছে উদ্ভিদের পরিবহনের পথ। উদ্ভিদের পরিবহন প্রক্রিয়া নিম্নে বর্ণিতভাবে সম্পন্ন হয়। দেখো, উদ্ভিদের মূলরোম দিয়ে পানি অভিস্রবণ প্রক্রিয়ায়, এটা তো আমরা এর আগের ক্লাসে পড়েছি যে উদ্ভিদের মূলরোমের সাহায্যে কি করে? মাটি থেকে পানি শোষণ করে এবং এই পানি দ্রবীভূত খনিজ লবণ নিষ্ক্রিয় ও সক্রিয় শোষণ পদ্ধতিতে শোষিত হয়ে জাইলেম টিস্যুতে পৌঁছায়। এখন এই যে দেখো, পানিটা তো উদ্ভিদ শোষণ করে, এই পানির সাথে কি তোমার এই খনিজ লবণটা মিক্স হয়ে আসে, এই জন্য এটাকে দ্রবীভূত বলেছে। এই যে এখানে দ্রবীভূত বলেছে, এই লাইনটা আমরা দাগাই। আচ্ছা, দ্রবীভূত বলেছে কেন? কারণ এটা পানির সাথে মিক্স হয়ে আসে এই খনিজ লবণটা। এখন দেখো, নিষ্ক্রিয় ও সক্রিয় শোষণ, এটাও আমি এর আগের ক্লাসে বলে দিয়েছি কোনটা নিষ্ক্রিয় শোষণ কোনটা সক্রিয় শোষণ। আচ্ছা, এটাও তোমরা একটু দেখে নিবা ওই ক্লাস থেকে, যে নিষ্ক্রিয় শোষণ হচ্ছে তোমার যেই শোষণ প্রক্রিয়ায় মানে উদ্ভিদের শক্তির কোনো প্রয়োজন হয় না। আর সক্রিয় শোষণ প্রক্রিয়া কোনটা? যেখানে উদ্ভিদের শক্তির প্রয়োজন হয়, শোষিত হয়ে জাইলেম টিস্যুতে পৌঁছায়। তাহলে এই যে পানি এবং খনিজ লবণ কি হয় তোমার নিষ্ক্রিয় সক্রিয় শোষণের মাধ্যমে উদ্ভিদের যে এই যে জাইলেম টিস্যুটা আছে এই টিস্যুতে পৌঁছায়। জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহের রসের ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, যে কোন টিস্যুর মাধ্যমে উদ্ভিদের রসের ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে। এখন ঊর্ধ্বমুখী পরিবহন কি? তোমার এই যে দেখো, এই যে রসগুলো মাটি থেকে যে রস অথবা পানি শোষণ করলো উদ্ভিদ, এই জাইলেমের মাধ্যমে কি হয়? এটা উপরের দিকে উঠতে থাকে। এই যে উপরের দিকে উঠতেছে না, এই উপরের দিকে উঠতে থাকে কিন্তু, এটাই বলেছে। ফ্লোয়েমের মাধ্যমে পাতায় তৈরি খাদ্যরসের উভয়মুখী পরিবহন ঘটে। উভয়মুখী কি অর্থাৎ? আচ্ছা, উভয়মুখী বলতে এই যে পাতায় যে খাদ্যটা তৈরি হয়েছিল, এই দেখো এইখান থেকে শাখা প্রশাখায় এসেছে, এরপর এটা সারা দেহে একবার নিচে যাচ্ছে, আবার দেখো উপর দিকে যাচ্ছে, একবার নিচ দিকে একবার উপর দিকে যাচ্ছে এই ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে। এটা আমার এখানে মানে দাগানো হয়ে গেছে, তোমরা তোমাদের বই থেকে একটু ক্লিয়ার করে দেখে নাও। তো এই যে একবার নিচের দিকে যাচ্ছে একবার উপর দিকে যাচ্ছে, এই জন্য এখানে বলেছে যে ফ্লোয়েমের মাধ্যমে পাতায় তৈরি খাদ্যরস উভয়মুখী পরিবহন ঘটে। মানে দুই দিকেই যাচ্ছে, এই জন্য উভয়মুখী বলা হয়েছে।
উদ্ভিদের সংবহন বা পরিবহন বলতে প্রধানত ঊর্ধ্বমুখী পরিবহন এবং নিম্নমুখী পরিবহনকে বোঝায়। আচ্ছা, নিম্নমুখী, ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী পরিবহনকে বোঝায়। এই যে ঊর্ধ্বমুখী পরিবহন, এই যে এটা হচ্ছে নিম্নমুখী পরিবহন। মাটি থেকে মূলরোমের দ্বারা শোষিত, আচ্ছা এটা আমি ইরেজ করে দিই তাহলে তোমরা একটু ভালো বুঝতে পারবা। এই যে দেখো, এখন দেখো এখানে একটা কি, এই যে ঊর্ধ্বমুখী পরিবহন আর একটা হচ্ছে এই যে নিম্নমুখী পরিবহন। ফ্লোয়েমের মাধ্যমে কি হয়, তোমার নিচের দিকেও যায় আবার উপর দিকেও আসে। এই জন্য ফ্লোয়েমকে উভয়মুখী পরিবহন বলা হয়েছে, আর জাইলেমের ক্ষেত্রে শুধু উপর দিকেই যায়। আচ্ছা, এরপর দেখো মাটি থেকে মূলরোমের দ্বারা শোষিত পানি ও খনিজ লবণের দ্রবণ রস যে জাইলেম বাহিকার মধ্য দিয়ে পাতায় পৌঁছায় তা একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায়। এজন্য প্রয়োজন পেপারোমিয়া উদ্ভিদ, এ গাছের কাণ্ড ও মধ্যশিরা স্বচ্ছ। আচ্ছা, পেপারোমিয়া উদ্ভিদ কি, এখন আমরা সেটা তোমাকে দেখাই। আমি দেখো পেপারোমিয়া উদ্ভিদ, এই যে এগুলো অনেক পেপারোমিয়া উদ্ভিদ আছে, কিন্তু আমরা চিনি কোনটাকে জানো? আমরা কিন্তু এটাকে খুব ভালো করে চিনি। এটা কিন্তু কয়েকদিন আগেও ভাইরাল হয়েছিল এই উদ্ভিদটা। আচ্ছা, আমি একটা ক্লিয়ার ফুটেজ নেই তাহলে তোমরা ভালো করে বুঝবা। আচ্ছা, যাই হোক, তোমরা কিন্তু এই উদ্ভিদটাকে আমরা কম বেশি সকলেই চিনি। দেখো এই যে এই উদ্ভিদটা কম বেশি সকলেই চিনি না? এই ছোটবেলায় আমরা এটা নিয়ে খেলতাম কিন্তু। তো এইটার কি হয়, কাণ্ডগুলো হচ্ছে কাণ্ড এবং শাখা প্রশাখা স্বচ্ছ, অর্থাৎ বাইরে থেকেই কিন্তু খুব ক্লিয়ারলি দেখা যায় ভিতর পর্যন্ত। তো এটাই আর কি বলেছে এখানে। দেখো এই পেপারোমিয়া উদ্ভিদের কাণ্ড এবং পাতাগুলো হচ্ছে স্বচ্ছ বা মধ্যশিরাগুলো হচ্ছে স্বচ্ছ। আচ্ছা, এখন তোমাকে পরীক্ষাটা কি করতে হবে, কিভাবে দেখো পরীক্ষাটা করবে। পানি পরিবহনের পরীক্ষা। প্রয়োজনীয় উপকরণ কি, দোপাটি অথবা পেপারোমিয়া উদ্ভিদ। ওই যে পেপারোমিয়া উদ্ভিদ মানে কি, ওই যে এই উদ্ভিদটা তোমাকে নিতে হবে। এরপর বোতল নিতে হবে, তুলা নিতে হবে, লাল রং নিতে হবে এবং পানি নিতে হবে। এখানে কি বলেছে যে তোমাকে একটি নরম কাণ্ডের ওই পেপারোমিয়া উদ্ভিদ, ওই উদ্ভিদটা মাটি থেকে মূল সহ, অর্থাৎ এর যে শিকড় সহ তোমাকে তুলে মূলগুলো পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। এটা ধুয়ে নিতে হবে। এখন কি করতে বলেছে, এখন একটি বোতলে পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা লাল রং মেশাতে হবে। অর্থাৎ একটা বোতলে তোমাকে পানি নিতে হবে, এরপর সেখানে কয়েক ফোঁটা লাল রং মেশাতে হবে। এবার গাছের মূল সহ অংশটি রঙিন পানিতে ডুবিয়ে রাখতে হবে। অর্থাৎ আমরা যে বোতলে লাল রঙের যে একটা মানে লাল রং যে নিলাম না ফোঁটা ফোঁটা, নেওয়ার পরে কিন্তু পুরো পানিটা লাল রং হয়ে গেছে। তো তোমাকে কি বলেছে যে এই রঙিন পানির বোতলে যে গাছটা আমরা নিলাম পেপারোমিয়া গাছ, এর মূলটা সহ তোমাকে ডুবিয়ে রাখতে হবে। এরপর দেখো কয়েক ঘন্টা পরে দেখা যাবে যে কাণ্ড এবং পাতার, কয়েক ঘন্টা পর কি দেখা যাবে, কাণ্ড এবং পাতার শিরাগুলো লাল রং ধারণ করেছে। কেন লাল রং ধারণ করেছে? কারণ কি, উদ্ভিদ কিন্তু তোমার অভিস্রবণ প্রক্রিয়ায় এই যে জাইলেম বাহিকার মাধ্যমে, জাইলেম যে টিস্যু আছে এই টিস্যুর মাধ্যমে কিন্তু পানিটা উপরের দিকে নিয়ে যায়, তাই না? উপরের দিকে নিয়ে যায়। কোথায় কোথায় নিয়ে যায় দেখো, কাণ্ডতে নিয়ে যাচ্ছে এবং পাতায় নিয়ে যায়। এটাই কিন্তু এই পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদ কি করেছে, তোমার এই যে মূলের সাহায্যে এই লাল রঙের পানিগুলো শোষণ করেছে। এখানে যে এই যে লাল রঙের পানিগুলো ছিল, এই যে এই লাল পানিগুলো এই মূলের সাহায্যে তোমার জাইলেম টিস্যুর মাধ্যমে শোষণ করে উপরের দিকে নিয়ে যাচ্ছে, নিয়ে যে পাতায় নিয়ে গিয়েছে, এখান থেকে পাতায় নিয়ে গেছে, এই যে পাতাগুলোতে নিয়ে গেছে এরকম করে। এই কারণে কিন্তু এবার দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে কয়েক ঘন্টা পরে দেখা যাবে যে কাণ্ড এবং পাতার শিরাগুলো লাল রং ধারণ করেছে। এই জন্য কিন্তু এই যে এই লাল পানির রঙগুলো এরা ধারণ করেছে। গাছটি বোতল থেকে তুলে কাণ্ডের প্রস্থচ্ছেদ বা লম্বচ্ছেদ করে, মানে কি, গাছটি বোতল থেকে তুমি তোলার পর এই প্রস্থ বরাবর যদি তুমি কাটো, অথবা লম্ব বরাবর যদি তুমি কাটার পরে অণুবীক্ষণ যন্ত্রে দেখো এবং তা লিপিবদ্ধ করো। মানে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তুমি যদি দেখো, কি দেখতে পারবা জানো? তুমি দেখতে পারবা যে ওই যে শাখা প্রশাখা আছে বা শিরা উপশিরাগুলো আছে, এই শিরাগুলোর মধ্যে এই লাল পানিগুলো প্রবেশ করেছে। তো এটাই আর কি তোমাকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে বলেছে। তো এইটাই এই পরীক্ষার মাধ্যমে আমরা কি প্রমাণ পাইলাম, যে
উদ্ভিদের পানি পরিবহন, উদ্ভিদ জাইলেম টিস্যুর মাধ্যমে যে পানিটা পরিবহন করে, এই পরীক্ষাটাই এইটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম। তাহলে আমাদের এটা ওকে। আচ্ছা, তো এখানেই আমাদের তৃতীয় অধ্যায়ও শেষ। এখন তোমাদের নোটগুলো আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আমি কাজ করছি তোমাদের নোট নিয়ে, তো তোমরা নোট নিয়ে টেনশন করো না, তোমরা নোট পেয়ে যাবে। আচ্ছা, তো ধন্যবাদ সকলকে আমার ক্লাসটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আজকে এখানে আমাদের তৃতীয় অধ্যায় আমরা শেষ করে ফেললাম। দেখা হবে তোমাদের অন্য কোনো অধ্যায়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা এই অধ্যায়গুলো বারবার রিপিট করে যেখানে না বোঝো আবার ভিডিওটা দেখো, আর এরপরও যদি না বোঝো দেন আমাকে কমেন্ট করো, বাট আগে ভিডিওটা দেখো। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।